ম্যাডাম, আপনি এখানে যেতে পারেন না। গার্ডের আওয়াজ পুরো লবির শান্তি ভঙ্গ করল। রিসেপশনে দাঁড়িয়ে থাকা সবাই চমকে ফিরে তাকাল। একজন মহিলা ধুলোমাখা পোশাকে কোলে একটি ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢুকছিলেন। চটিগুলো জীর্ণ, চোখের নিচে কালো দাগ এবং কাঁধে একটি পুরনো কাপড়ের ব্যাগ। মহিলাটি থামলেন না, ধীর কণ্ঠে বললেন, আমার এক রাতের জন্য একটা ঘর চাই। গার্ড পথাটকে তীব্র স্বরে বলল, এটা 5 স্টার হোটেল, কোনো সরাইখানা নয়, বাইরে যান, এখানে সাধারণ লোকের প্রবেশ নিষেধ। কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা যুবক ম্যানেজার অর্জুন শর্মা সেই গোলমালে আকৃষ্ট হলেন। তিনি চোখ তুলে সামনে দাঁড়ানো মহিলাটিকে দেখলেন। এক মুহূর্তের জন্য তার মুখে বিস্ময় দেখা গেল। তারপর তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাসলেন। কি ব্যাপার, সকাল সকাল কেউ যেন পথ ভুল করে এসেছে মনে হচ্ছে। মহিলাটি ধীরে ধীরে এক পা এগিয়ে গেলেন। আমার নাম মীরা শর্মা, আমি একটা ঘর বুক করতে চাই। অর্জুন চোখে ঠাট্টা ভরে বলল, ঘর তোমার জন্য? বিবি, এখানে এক রাতের ভাড়া 5,000 টাকা। তোমার কাছে আছে এত টাকা, নাকি শুধু স্বপ্ন দেখছ? আশেপাশে থাকা কর্মচারীদের মুখে হাসি ফুটে উঠল। এক রিসেপশনিস্ট চাপা স্বরে বলল, স্যার, হয়তো সত্যিই কোনো বিপদে পড়েছেন। অর্জুন তাকে চোখ পাকিয়ে দেখল। সোনিয়া, এটা হোটেল, কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, নিজের কাজে মনোযোগ দাও। মীরার ঠোঁট কাঁপল। তিনি পার্স থেকে একটি ক্রেডিট কার্ড বের করলেন, টেবিলের ওপর রেখে আস্তে করে বললেন, আমার কাছে টাকা আছে, শুধু এক রাত বিশ্রাম চাই। অর্জুন কার্ডটি 2 আঙুলে ধরল, ঘোরালো, তারপর হাসি চেপে বলল, এই কার্ডটা তো কোনো ফিল্মি দৃশ্যের মতো মনে হচ্ছে, হয়তো নকল হবে। মীরার চোখে জল এলো। তিনি বাচ্চাটিকে একটু ওপরে ধরে সামলে নিলেন এবং বললেন, আমি ভিখারি নই, শুধু ক্লান্ত, কিছুক্ষণ থাকতে চাই। অর্জুনের আওয়াজ কঠোর হয়ে উঠল, এখানে থাকার জন্য ইজ্জত চাই, দয়া নয়, যাও অন্য কোথাও থেকে সাহায্য চাও। হলে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মীরা নিচে তাকালেন, বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিলেন এবং ধীরে ধীরে বললেন, ঠিক আছে, তোমার মেহেরবানি। তিনি ফিরলেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। মেঝেতে তার চটির আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে তার ইজ্জত ভাঙছিল। স্বয়ংক্রিয় দরজা খুলে গেল, বাইরের আলো ভেতরে এলো এবং তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। ভেতরে অর্জুন হেসে ফাইল বন্ধ করল। কখনো কখনো মানুষের সাহসে হাসি পায়। একজন কর্মচারী বলল, স্যার, যদি তিনি সত্যিই কোনো সমস্যায় থাকতেন তবে? অর্জুন হাত তুলে থামিয়ে দিল। তোমার হোটেলের কাস্টমার দরকার নাকি আবেগময় গল্প? এবার যাও, লবি পরিষ্কার করো। বাইরে গাছের নিচে মীরা বাচ্চাটিকে কাঁধে নিলেন। রোদ হালকা ছিল, তবে মনের বোঝা ভারী। বাচ্চার মুখে শান্তি ছিল, কিন্তু মায়ের মনে ছিল ক্ষত। তিনি আকাশের দিকে তাকালেন, শ্বাস নিলেন এবং আস্তে করে বললেন, হয়তো এটা পরীক্ষা। দেখি কে মানুষকে তার অন্তর দিয়ে চেনে, পোশাক দিয়ে নয়। তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, যা মাটিতে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল। ঠিক তেমনি যেমন তার আসল পরিচয়, যা তখনও কারও জানা ছিল না। যে মহিলাকে এইমাত্র ভিখারি বলে বের করে দেওয়া হলো, আসলে তিনি ছিলেন দেওয়ান প্রতাপ সিংহের একমাত্র মেয়ে, সেই ব্যক্তি যিনি এই হোটেলের মালিক ছিলেন। মীরা আস্তে করে কাঠের গেট ঠেললেন। বিশাল প্রাসাদের লনে সন্ধ্যার সোনালি আলো ছড়িয়েছিল। গোলাপের গাছ হাওয়ায় দুলছিল, কিন্তু তার মনে কিছু যেন ভেঙে গিয়েছিল। তিনি চুপচাপ ভেতরে প্রবেশ করলেন। হাতে তখনও ছোট ছবি ঘুমোচ্ছিল। ড্রয়িং রুমে পা রাখতেই তার বড় বোন নন্দিনী তাকে দেখে চমকে বলল, আরে মীরা, তোমার এই হাল, কাপড় মাটিমাখা, মুখ এত ফ্যাকাশে কেন? মীরা কৃত্রিম হাসির সাথে বললেন, কিছু না দিদি, শুধু ক্লান্ত ছিলাম। ছবি ঘুমোচ্ছিল, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। নন্দিনী এগিয়ে গিয়ে ছবিকে নিজের কোলে নিলেন। মেয়ে তো ঠিক আছে, কিন্তু তুমি নিজেকে আয়নায় দেখো, চোখেই বিষাদ কেন? মীরা চোখ এড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার পা সোজা সেই দরজার দিকে গেল যেখানে ভেতরে তার বাবা দেওয়ান প্রতাপ সিং রোজ সন্ধ্যায় খবরের কাগজ পড়তেন। তিনি আস্তে করে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে ভারী আওয়াজ এলো, এসে যাও বেটা, দরজা খোলা আছে। প্রতাপ সিং একটি বড় সোফায় বসেছিলেন। সাদা কুর্তা, পায়জামা, কাঁধে হালকা শাল এবং সামনে রাখা টেবিলে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল। তার চোখে কঠোরতাও ছিল এবং স্নেহও ছিল। মীরা আস্তে করে চেয়ারে বসলেন। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হল না। চোখের কোণ ভিজে গেল। প্রতাপ সিং খবরের কাগজ টেবিলের ওপর রাখলেন। কি হয়েছে বেটা, কাঁদছ কেন? মীরা গভীর শ্বাস নিলেন এবং সবকিছু সত্যি করে বললেন। রিসেপশনে হওয়া অপমান, অর্জুন শর্মার ব্যঙ্গাত্মক কথা, কর্মচারীদের হাসি, সব কিছু। কথা বলতে বলতে তার গলা কাঁপতে থাকল।
বাবা, যে ব্যক্তিকে আমি ভালোবেসেছিলাম, যার সাথে আমার বাগদান হয়েছিল, সে আমাকে ভিখারি বলে বের করে দিল, শুধু এই কারণে যে আমি সাধারণ পোশাকে ছিলাম। প্রতাপ সিং চুপচাপ শুনতে থাকলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া এলো না, শুধু চোখ মীরার মুখের উপর স্থির ছিল। কিছু মুহূর্তের নীরবতার পর তিনি আস্তে করে বললেন, আর তুমি কিছু জবাব দিয়েছিলে? মীরা মাথা নিচু করলেন। না বাবা, আমি শুধু এই বলেছিলাম যে আমি ভিখারি নই, তারপর ফিরে এলাম। ঘরে নীরবতা ছড়িয়ে গেল। দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ যেন সময়কে বিদীর্ণ করছিল। প্রতাপ সিং চায়ের কাপ একপাশে রাখলেন, চেয়ার থেকে উঠলেন এবং জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে সন্ধ্যার রং গভীর হচ্ছিল। তারপর তিনি ফিরলেন, তার কণ্ঠে গভীরতা ছিল। মীরা, মানুষের আসল পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার আচরণ দিয়ে হয়। আজ তুমি একটা বাস্তবতা দেখলে, সেই ব্যক্তি তোমার ভালোবাসার যোগ্য নয়। মীরা চোখের জল মুছলেন, কিন্তু চুপ থাকলেন। প্রতাপ সিং টেবিলের ওপর রাখা ফাইলটি খুললেন। ওই ছেলেটা এখন শুধু ম্যানেজার নয়, আমার কোম্পানির ভবিষ্যতের জামাই হিসেবে ভাবা হচ্ছিল, কিন্তু আর নয়। মীরা চমকে উঠলেন। বাবা, আপনি কি করতে চলেছেন? প্রতাপ সিংহের ঠোঁটে গভীর হাসি ছিল। কাল সকালে আমরা দুজন হোটেলে যাব। আমি চাই সে নিজের চোখে সত্যিটা দেখুক, কাকে সে অপমান করেছে। মীরার ঠোঁট কাঁপল। বাবা, এটা করবেন না, আমি চাই না কোনো নাটক হোক। তিনি দৃঢ় কণ্ঠা বললেন, এটা নাটক নয়, শিক্ষা। যে মানুষ মানবতাকে চিনতে পারে না, তাকে ইজ্জতের দাম বোঝানো জরুরি। মীরা মাথা নিচু করে বললেন, যদি আপনি আমার সাথে থাকেন তবে আমি প্রস্তুত। প্রতাপ সিং তার মাথায় হাত রাখলেন। সব সময় বেটা, কাল এক নতুন সকাল হবে। ঘরের আলো ম্লান হল, চেহারায় সংকল্পের ঝলক। বাবা মেয়ে বিচারের জন্য প্রস্তুত ছিলেন। পরের দিন সকালে একটি কালো গাড়ি হোটেলের সামনে থামল। দরজা খুলল। দেওয়ান প্রতাপ সিং নামলেন, সাথে মীরা, সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী। গার্ডরা স্যালুট দিল। স্টাফের মুখে বিস্ময় ছিল। কারো জানা ছিল না যে আজ এই হোটেলে বিচার নামতে চলেছে। প্রতাপ সিং রিসেপশনে গেলেন এবং বললেন, ম্যানেজার কোথায়? একটি ছেলে বলল, স্যার, উনি অফিসে আছেন, ডেকে দেব? না, প্রথমে সিকিউরিটি রুমে নিয়ে চলো। তার কণ্ঠের স্থিরতা সবাইকে চুপ করিয়ে দিল। মীরা তার সাথে গেলেন। সিকিউরিটি রুমে প্রতাপ সিং বললেন, কাল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত লবির ফুটেজ চালাও। টেকনিশিয়ানের কাঁপতে থাকা হাত সিসিটিভি অন করল। স্ক্রিনে দৃশ্য ফুটে উঠল। একজন মহিলা ছেঁড়া পোশাকে কোলে বাচ্চা নিয়ে ঢুকছেন। ঘরে গভীর নীরবতা ছিল। মীরার মুখে সংযম, প্রতাপ সিংয়ের হাত মুঠি হয়ে গেল। স্ক্রিনে অর্জুন শর্মার মুখ এবং আওয়াজ, এটা হোটেল, আশ্রয় নয়, বেরিয়ে যাও এখান থেকে। বাতাস যেন থেমে গেল। মীরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রতাপ সিং বললেন, সব কর্মচারীকে লবিতে ডাকো, এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই পুরো স্টাফ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পরিবেশে কঠোরতা আর নীরবতা ছিল। প্রতাপ সিং মাইক নিলেন। আজ আমরা সবাই একটি শিক্ষা পেতে চলেছি। কাল একজন অতিথির সাথে যা হয়েছে তা আমাদের জন্য লজ্জার। অর্জুন সবার সামনে ছিল, মুখে অস্থিরতা। স্যার, কোনো অভিযোগ এসেছে? আমি নয়, ক্যামেরা বলবে। স্ক্রিন জ্বলে উঠল। লবির ফুটেজ চলল। প্রতিটি শব্দ, প্রতিটি ব্যঙ্গাত্মক হাসি পরিষ্কার দেখা গেল। অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপালে ঘাম। কর্মচারীদের মাথা নুয়ে গেল। প্রতাপ সিং কঠোর কণ্ঠে বললেন, এই হলো আমাদের আতিথেয়তা। তোমরা একজন মহিলাকে তার পোশাকের জন্য অপমান করেছ। আর তুমি অর্জুন শর্মা, তুমি কি করেছ? অর্জুন তোতলালো, স্যার, আমি জানতাম না যে তিনি। হ্যাঁ, তুমি জানতে না, তাই তোমার পরীক্ষা নেওয়া হলো এবং তুমি ব্যর্থ হলে। তুমি ইজ্জতের নয়, অহংকারের পূজারী। মীরা এগিয়ে এলেন, সদার চোখ তার উপর। তিনি সেই মহিলা যাকে গতকাল কেউ চিনতে পারেনি। তিনি অর্জুনের চোখের দিকে তাকিয়ে বললেন, কাল আমি একজন সাধারণ মহিলা ছিলাম, আজ আমি সেই মহিলা যাকে তুমি অপমান করেছ। পার্থক্য শুধু এই যে এখন তোমার মুখোশ খুলে গেছে। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে পায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু প্রতাপ সিং তাকে থামিয়ে দিলেন। না, ক্ষমা চাওয়ার আগে সত্যিটা স্বীকার করো। লবিতে নিস্তব্ধতা ছিল। প্রতাপ সিংয়ের প্রতিধ্বনিত কণ্ঠ, এই হোটেল ইজ্জত, মর্যাদা এবং মানবতার ওপর প্রতিষ্ঠিত। যে এদের অপমান করে তার জন্য এখানে কোনো জায়গা নেই। আজ থেকে তোমার চাকরিও শেষ এবং আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক। মিয়ার অশ্রু এখন ধৈর্যের সুগন্ধেতে পরিণত হয়েছিল। তিনি চুপচাপ ফিরলেন, বাইরে বেরিয়ে গেলেন। অর্জুনের পা জমে গেল, চোখে অনুশোচনা এবং শূন্যতা। সব শেষ হয়ে গিয়েছিল, চাকরি, সম্পর্ক, মর্যাদা। বাইরে মীরা আকাশের দিকে তাকালেন। বিচার দেরিতে এলো, কিন্তু এলো অবশ্যই।
সেই মুহূর্তে হোটেলের উজ্জ্বল দেয়ালে অহংকারের ঔজ্জ্বস্য ম্লান হয়ে গেল। রাত মুম্বাইয়ের ওপর নেমে আসছিল। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছিল, কিন্তু এর প্রতিধ্বনি তখনও জীবিত ছিল। প্রতাপ সিংয়ের কথাগুলি স্টাফের জন্য শিক্ষা হয়েছিল, কিন্তু অর্জুনের জন্য তা ছিল শতাব্দীর ধাক্কা। সে তার ছোট ফ্ল্যাটে একা বসেছিল। আলো ম্লান, চায়ের কাপ ঠান্ডা, ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। মনে সেই দৃশ্য যখন মীরা বলেছিলেন, পার্থক্য শুধু এই যে এখন তোমার মুখোশ খুলে গেছে। সেই বাক্যটি ছুরি হয়ে হৃদয়ে গেঁথে গেল। সে টেবিলের কাছে গেল, মীরার ছবি তুলল, পিছনে সমুদ্রের দৃশ্য। আস্তে করে বলল, আমি তোমাকে চিনতে পারিনি মীরা, আমি তোমাকে নয় নিজের বিবেককে অপমান করেছি। সেই সময়ে ফোন বাজল। অনুপমের আওয়াজ এলো, ইয়ার কি করলি তুই? পুরো স্টাফ কথা বলছে, খবর হয়ে যাবে। অর্জুন বলল, সবাই ঠিক বলছে, আমি নিজের সীমা অতিক্রম করেছি। ফোন বন্ধ হল, ঘরে আবার নীরবতা। অন্যদিকে মীরা তার মেয়ে ছবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। বাচ্চার মুখে ঘুম ছিল, মীরার চোখে অসম্পূর্ণ শান্তি। হৃদয়ে এখনও সেই মুহূর্তটি বন্দী ছিল, যখন তিনি অর্জুনকে সবার সামনে লজ্জিত দেখেছিলেন। তিনি জিতেছিলেন, কিন্তু মন কেন খালি লাগছিল। দরজা খুলল, দেওয়ান প্রতাপ সিং ভেতরে এলেন। তার পায়ের শব্দে মীরা চমকে উঠলেন। বাবা, আপনি এখনও জেগে আছেন? হ্যাঁ, যখন বিচারের পর নীরবতা গভীর হয় তখন ঘুম কোথায় আসে? মীরা চোখ নামালেন। আমি আপনার কথা শুনেছি, কিন্তু মন ভারাক্রান্ত। হয়তো আমি কাউকে খুব কঠিন শাস্তি দিয়েছি। প্রতাপ সিংয়ের মুখে কোমলতা ছিল। বেটা, শাস্তি ইচ্ছার ওপর নয়, কাজের ওপর হয়। অর্জুন তোমাকে নয়, মানবতাকে প্রত্যাখ্যান করেছিল। যে বাইরের পোশাক দিয়ে মানুষের মান বিচার করে সে ইজ্জতের যোগ্য নয়। মীরার চোখে জল এলো, কিন্তু সে তো সবসময় ভালো মনে হতো, নরম করে কথা বলতো। ধোকা সবসময় নরম সুরে দেওয়া হয় বেটা, তুমি সত্যিটাকে আড়াল হতে দাওনি, এটাই তোমার জয়। মীরা আস্তে করে বললেন, যদি সে বুঝতে পারত যে ইজ্জত টাকা দিয়ে নয়, চরিত্র দিয়ে তৈরি হয়। প্রতাপ সিং তার কাঁধে হাত রাখলেন। ঈশ্বর কখনো কখনো কারো অহংকার ভাঙার জন্য অন্যকে মাধ্যম বানান। তুমি সেই মাধ্যম হয়েছ, এটাই তোমার শক্তি। প্রথমবার মীরা হেসে মাথা নত করলেন। প্রতাপ সিং বাইরে বেরোলেন, তখন তিনি জানালার কাছে গিয়ে থামলেন। মেঘে ঢাকা আকাশ, ঠান্ডা বাতাস এবং ছবির নিষ্পাপ ঘুম সব তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তিনি একটি সম্পর্ক হারিয়েছেন, কিন্তু নিজের ইজ্জত বাঁচিয়েছেন। আমি একটি সম্পর্ক হারালাম, কিন্তু নিজেকে খুঁজে পেলাম, এটাই সবচেয়ে বড় জয়। জানালা থেকে আসা আলোয় মীরার চেহারা দৃঢ় ছিল। তিনি জেনেছিলেন যে এখন আর ফেরা নেই, এখন শুধু এগিয়ে যেতে হবে। একজন নারী হিসাবে যিনি জানেন যে নীরবতাও কখনো কখনো সবচেয়ে উঁচু আওয়াজ হয়। 2 দিন কেটে গেল। অর্জুন শর্মার জন্য সময়ে যেন থমকে গিয়েছিল। ঘুম উধাও, খাবার বিস্বাদ, জীবন শূন্য। মনে শুধু একটি দৃশ্য, মীরার সেই চেহারা যা সবার সামনে তার অহংকারকে ছিন্ন করেছিল। ঘরে অন্ধকার ছিল, টেবিলের ওপর জ্বলন্ত আলো তার নুয়ে থাকা মুখটি ছুঁয়ে যাচ্ছিল। সামনে ইস্তফার কাগজ, হোটেলের আইডি এবং একটি খাম যাতে মীরার বাগদানের আংটি ছিল। সেই আংটি যা একসময় ভালোবাসার প্রতীক ছিল, এখন বিবেকের বোঝা হয়ে গিয়েছিল। অর্জুন আংটিটি হাতের তালুতে রাখল এবং ধীরে ধীরে বলল, আমি তোমাকে চিনতে পারিনি মীরা, হয়তো ঈশ্বর আমাকে শাস্তি দেওয়ার জন্য এই পথই বেছেছেন। সে ফোন তুলল, নম্বর ডায়াল করার অনেক চেষ্টা করল, কিন্তু সাহস হল না। অবশেষে একটি বার্তা লিখল, মীরা, যদি তুমি চাও তো একবার আমার সাথে দেখা করো। আমি ক্ষমা নয়, শুধু কথা বলতে চাই। যদি না চাও তবে তোমার অধিকার আছে। মেসেজ পাঠিয়ে সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। হৃদয়ে আদালতের মতো অপেক্ষা ছিল। কয়েক মিনিট পর জবাব এলো, ঠিক আছে, কাল সন্ধ্যা। অর্জুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। এই সুযোগ শাস্তির নয়, সত্যের মুখোমুখি হওয়ার ছিল। পরের দিন সন্ধ্যায় নেহেরু পার্কে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ছিল। বাচ্চাদের হাসি, বাতাসের শব্দ সব সাধারণ ছিল, কিন্তু অর্জুনের জন্য সেই মুহূর্তটি ছিল অসাধারণ। সে বেঞ্চে বসে ঘড়ি দেখছিল, মন অস্থির। তারপর মীরা এলেন, হালকা গোলাপি শাড়িতে, মুখে শান্তি ও মর্যাদা। তিনি কাছে এসে থামলেন। অর্জুন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। মীরা, ধন্যবাদ যে তুমি এলে। আমি জানি না কোথা থেকে শুরু করব।
মীরা চুপচাপ বসলেন। কিছু মুহূর্তের নীরবতার পর অর্জুন চোখ নামাল। আমি খুব বড় ভুল করেছি, তোমাকে চিনতে পারিনি। যদি এক মুহূর্ত তোমার চোখের দিকে তাকাতাম তবে চিনতে পারতাম, কিন্তু আমি অহংকারে অন্ধ ছিলাম। মীরা নরম স্বরে উত্তর দিলেন, অহংকার মানুষকে অন্ধ করে না, হৃদয়কে অসার করে দেয়। তোমার হৃদয় সেই দিন অসার হয়ে গিয়েছিল। অর্জুন পকেট থেকে আংটিটি বের করল। এটা তোমার, ফিরিয়ে নাও, স্মৃতিচিহ্ন হিসেবে হলেও। আমি এই বোঝা নিয়ে বাঁচতে পারব না। মীরা আংটিটি দেখলেন, তারপর বললেন, এটা শুধু ধাতু অর্জুন, সম্পর্ক যদি ভেঙে যায় তবে গয়না কিছুই জুড়তে পারে না। এটা রেখে দাও, যাতে রোজ মনে থাকে যে ইজ্জত ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মীরা, তুমি আমার চেয়ে বেশি শক্তিশালী। না, আমি শুধু সেই যে চুপ থেকে সত্যকে জয় করেছে। তিনি উঠলেন। অর্জুন কথা বলার চেষ্টা করল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। মীরা শেষবারের মতো দেখলেন, কখনো কখনো ভালোবাসা মেলাতে নয়, বোঝানোর জন্য আসে। বিদায় অর্জুন। তিনি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। অর্জুন বেঞ্চে একা রয়ে গেল। হাতে আংটি, চোখে অনুশোচনা, হৃদয়ে সেই শূন্যতা যা হয়তো কখনো পূর্ণ হবে না। বাতাস তার চুল ছুঁয়ে গেল, যেন সময় বলছিল, এবার তোমাকে বাঁচতে শিখতে হবে, সেই ইজ্জত ছাড়া যা তুমি নিজে হারিয়েছ। সে বেঞ্চ থেকে উঠল, পায়ে বোঝা নিয়ে আস্তে আস্তে ফ্ল্যাটে ফিরে এলো। ভেতরে সবকিছু তেমনই ছিল, ছবি, বই, কিন্তু সে বদলে গিয়েছিল। সে আংটিটি টেবিলের ওপর রাখল, আয়নায় নিজেকে দেখল। চোখের নিচে গভীর দাগ, মুখে পরাজয়। অহংকার, যা একসময় শক্তি ছিল, এখন শিকড় হয়ে গিয়েছিল। সে মোবাইল তুলল, পুরনো বার্তা খুলল এবং মীরার পাঠানো কথাগুলো পড়ল। প্রতিটি বাক্য যেন আয়নায় তার অপরাধের সাক্ষ্য দিচ্ছিল। মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার আচরণ দিয়ে হয়। এই বাক্যটি এখন অর্জুনের বিবেকে খোদাই হয়ে গিয়েছিল। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল। নিজের পুরনো বন্ধু অনুপমকে ফোন করল, যে একটি দাতব্য সংস্থা চালাত। অনুপম, আমাকে তোমার সাথে কাজ করতে হবে। মাইনের চিন্তা নেই, শুধু মন পরিষ্কার হোক। অনুপম বলল, যদি তুমি বদলাতে চাও তবে এসো। এখানে মানুষ ইজ্জতের জন্য নয়, মনে শান্তির জন্য কাজ করে। অর্জুন হালকা শ্বাস নিল। হয়তো এই শান্তিই আমি খুঁজছি। কয়েকদিন পর অর্জুন একটি ছোট চ্যারিটিতে বাচ্চাদের পড়াতে দেখা গেল। দরিদ্র শিশুরা ছেঁড়া পোশাকে কিন্তু উজ্জ্বল চোখ নিয়ে তার চারপাশে বসেছিল। যখন সে তাদের ইংরেজি শব্দ শেখাত, তাদের মুখের হাসি তার ভেতরে শূন্যতা পূর্ণ করত। প্রথমবার সে জানল, খুশি সম্পদে নয়, হৃদয়ের কোমলকায় থাকে। একদিন একটি বাচ্চা জিজ্ঞাসা করল, স্যার, আপনি আগে কি করতেন? অর্জুন হাসল, আমি একটি হোটেলে ছিলাম, খুব বড় এবং সুন্দর, কিন্তু সেখানে মানবতা ছিল না। বাচ্চাটি হাসল, তাহলে আপনি এখন ভালো হয়ে গেছেন, তাই না? অর্জুন তার মাথায় হাত রাখল, হ্যাঁ, এখন হয়তো মানুষ হয়েছি। অন্যদিকে মীরা তার জীবনকে নতুন দিক দিলেন। তিনি তার বাবা দেওয়ান প্রতাপ সিংয়ের সাহায্যে সুর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, যেখানে নারী ও শিশুদের জন্য কর্মসংস্থান এবং প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। উদ্বোধনের সময় প্রতাপ সিং বললেন, বেটা, তুমি ক্ষতকে শক্তিতে বদলে দিয়েছ, এটাই তোমার জয়। মীরা হাসলেন, বাবা, নারী যদি নিজের ওপর বিশ্বাস রাখে তবে প্রতিটি ক্ষতকে আলোতে বদলে দিতে পারে। সন্ধ্যায় যখন সবাই চলে গেল, তিনি জানালার কাছে এসে দাঁড়ালেন। বাইরে সূর্য অস্ত যাচ্ছিল। হৃদয়ের কোনো এক কোণে অর্জুনের মুখ তখনও ছিল, কিন্তু প্রার্থনার সাথে ব্যথা ছাড়া। ঈশ্বর করুন সেও যেন নিজেকে চিনতে পারে। তিনি মনে মনে বললেন। কয়েক সপ্তাহ পর একটি চিঠি এলো। খামটি সাধারণ ছিল, কিন্তু হাতের লেখা পরিচিত, অর্জুনের। মীরা, আমি এখন নতুন মানুষ। তোমার দুঃখের কারণ নয়, তোমার শেখার ফল হতে চাই। তোমার ইজ্জত আমাকে বদলে দিয়েছে। যদি জীবন সুযোগ দেয় তবে আমি মানুষ হয়ে সামনে আসব, ম্যানেজার নয়। মীরা চিঠিটি বন্ধ করলেন। ঠোঁটে কোমলতা ছিল। হয়তো এটাই জীবনের উদ্দেশ্য, বদলে যাওয়া, আরও ভালো হওয়া। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো, জানালাতে ফোঁটা পড়ল, যেন পুরনো ব্যথা ধুয়ে গেল। সেই মুহূর্তে কোথাও দূরে অর্জুনও আকাশের দিকে তাকালো। ধন্যবাদ মীরা, তুমি আমাকে আমার ভেতরের মানুষটিকে ফিরিয়ে দিলে। মাস কেটে গেল, মুম্বাইয়ের আবহাওয়া বদলে গিয়েছিল। সেই শহর যা অর্জুনের অহংকারের সাক্ষী ছিল, এখন তার পুনর্জন্মের দৃশ্য। যেখানে একসময় সে মার্বেলের মেঝেতে হাঁটত, এখন মাটির স্কুলের উঠোনে খালি পায়ে বাচ্চাদের সাথে বসেছিল। চেহারা একই, কিন্তু চোখে নতুন আলো,
পরিচয়ের, শান্তির। প্রতি সকালে সে নরিমন নগরের বস্তিতে পৌঁছাত। শিশুরা তার জন্য অপেক্ষা করত। তাদের হাতে পুরনো বই, কিন্তু হৃদয়ে আগ্রহ। আজ আমরা এবিসি নয়, হৃদয়ের ডি শিখব। ডি ফর দোস্তি, বন্ধুত্ব। শিশুরা হাততালি দিত। অর্জুনের জন্য এখন প্রতিটি দিন উপাসনা হয়ে গিয়েছিল। সে বাচ্চাদের সাথে খাবার খেত, কারো জুতো জোড়া দিত, কারো জন্য পেন্সিল কিনে দিত। সন্ধ্যায় গল্প শোনাত, অহংকার ভাঙার এবং মানবতা জাগানোর গল্প। একদিন সে বলল, এক সময় ছিল যখন আমি নিজেকে সবার চেয়ে বড় মনে করতাম। এখন জানলাম যে বড় সে নয় যে সবার ওপর ঝোঁকে, বরং যে সবার সাথে ঝুঁকে যায়। শিশুরা আনন্দে হাততালি দিল। অর্জুনের ঠোঁটে হাসি ছিল, কিন্তু হৃদয়ে তখনও একটি নাম ছিল, মীরা। সে তার চিঠির উত্তর কখনো পায়নি, কিন্তু মন থেকে বিশ্বাস ছিল যে তিনি তাকে ক্ষমা করেছেন। ওদিকে মীরার সুর ফাউন্ডেশন মুম্বাইতে আশার প্রতীক হয়ে উঠেছিল। হাজার হাজার নারী সেখানে সেলাই, শিক্ষা এবং স্বনির্ভরতা শিখছিলেন। মীরা প্রতিদিন আসতেন, তাদের দুঃখ শুনতেন, সাহস দিতেন। কখনো চুপি চুপি ভাবতেন, যদি অর্জুন এইসব দেখতে পেত তবে জানতে পারত যে ভুল করার পরেও জীবন শেষ হয় না, শুধু বদলে যায়। একদিন ফাউন্ডেশনের স্টাফ জানালো যে শহরের একটি স্কুল দাতব্য অনুষ্ঠানে শিশুদের প্রশিক্ষণের বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মীরা বললেন, এটাই তো আমাদের উদ্দেশ্য, শেখানো যে ইজ্জত কারো চেহারায় নয়, তার হৃদয়ে থাকে। পরের দিন তিনি স্কুলে পৌঁছালেন। পরিবেশে শিশুদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। স্টেজে একজন ব্যক্তি শিশুদের মাঝে বসে গল্প শোনাচ্ছিলেন। দরজায় পা রাখতেই মীরা থেমে গেলেন। সে ছিল অর্জুন। সাদা শার্ট, সাধারণ জুতো, কিন্তু মুখে আলো। সে মেঝেতে শিশুদের সাথে বসে নরম সুরে বলছিল, জীবন কখনো ছেড়ে দিও না, পৃথিবী যদি তোমাকে প্রত্যাখ্যানও করে। মানুষের আসল মূল্য তার উদ্দেশ্য দিয়ে চেনা যায়, পোশাক দিয়ে নয়। মীরার চোখ ভিজে গেল। তিনি চুপচাপ কোণে দাঁড়িয়ে রইলেন। হৃদয়ে শান্তি নেমে এলো। এই সেই অর্জুন যাকে তিনি একসময় সবার সামনে ভেঙে পড়তে দেখেছিলেন, এবং আজ সে কাউকে নামাতে নয়, উপরে তোলার জন্য দাঁড়িয়েছিল। অনুষ্ঠান শেষ হল, শিশুরা চলে গেল। অর্জুন ঘাড় ঘোরাল। দরজায় মীরা ছিলেন। চোখাচোখি হল, সময় যেন থমকে গেল। অর্জুন আস্তে করে এগিয়ে এলো, শ্রদ্ধার সাথে বলল, তুমি ঠিক বলেছিলে মীরা, ভালোবাসা যথেষ্ট নয়, চরিত্র জরুরি। আমি শিখেছি যে ইজ্জত চাওয়া হয় না, অর্জন করতে হয়। মীরা হেসে উত্তর দিলেন, আর আমি শিখেছি যে কখনো কখনো পতিত মানুষ অন্যদের তোলার জন্যই পতিত হয়। দুজনের মধ্যে কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো সম্পর্কও ছিল না, কিন্তু একটি নতুন অনুভূতি ছিল, শ্রদ্ধা, মানবতা এবং নীরব প্রার্থনা। তারপর দুজন নিজ নিজ পথে চললেন, মীরা ফাউন্ডেশনের দিকে, অর্জুন স্কুলের বাচ্চাদের মধ্যে। দুজনের জীবন একে অপরকে বদলে দিয়েছিল চিরতরে। সময় পেরিয়ে গেল, কিন্তু কিছু সাক্ষাৎকার সময়ের দেয়ালে লেখা থাকে। অর্জুন এবং মীরার সাক্ষাতের 3 মাস পেরিয়ে গিয়েছিল। দুজনেই নিজের নিজের পথে ছিলেন, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে একটি অনুভূতি জীবিত ছিল, যা কথা দিয়ে নয়, কাজ দিয়ে বেঁচেছিল। অর্জুন এখন স্কুলের পাশাপাশি বস্তিগুলিতে শিক্ষামূলক ক্যাম্প চালাচ্ছিল। সে প্রতিদিন সকালে গরিব এলাকাগুলোতে যেত, অভিভাবকদের বোঝাত যে তারা যেন তাদের বাচ্চাদের পড়ান। প্রায়শই দরজা বন্ধ থাকত, তিরস্কার শুনতে হতো, কিন্তু সে হেসে বলতো, আমি সে নই যে হার মানে, আমি সে যে আগামীকালের ভবিষ্যৎ বদলাতে চায়। সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে যেত ঠিকই, কিন্তু মন শান্ত থাকত। এখন সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের ইজ্জত স্যুট বা চেয়ার দিয়ে নয়, হৃদয়ের সত্য দিয়ে তৈরি হয়। একদিন ফোন কল এলো, আওয়াজ নরম কিন্তু পরিচিত। অর্জুন, আমি মীরা বলছি। পরের সপ্তাহে আমাদের ফাউন্ডেশনে একটি দাতব্য অনুষ্ঠান আছে, বাচ্চাদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য। আমাদের এমন একজনের প্রয়োজন যে নিজের জীবন দিয়ে উদাহরণ হয়ে কথা বলবে। তুমি আসবে কি? অর্জুন কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, মীরা, আমি সেই ব্যক্তি যে একসময় তোমার সামনে ঝুঁকে গিয়েছিল, কিন্তু আজ যদি তুমি চাও তবে আমি বাচ্চাদের সামনে মাথা উঁচু করে মানুষ হওয়ার কথা বলতে পারি। আমি আসব, অবশ্যই আসব। ফোন বন্ধ হওয়ার পর সে আকাশের দিকে তাকালো। বাতাস নরম ছিল, যেন ভাগ্য তাকে একটি নতুন সুযোগ দিচ্ছিল। এইবার নাটক নয়, কৃতজ্ঞতার সাথে। অনুষ্ঠানের দিন সুর ফাউন্ডেশনের হল পূর্ণ ছিল। মিডিয়া, অতিথি, কর্মী সবাই উপস্থিত ছিল। দেয়ালে নারী ও শিশুদের ছবি ছিল, যাদের মুখে আশা ছিল। স্টেজে মীরা দাঁড়িয়েছিলেন, সাদা শাড়িতে, আত্মবিশ্বাসী দৃষ্টি নিয়ে।
তিনি মাইক ধরলেন। আজ আমরা তাদের স্মরণ করছি যারা ভুলকে সত্যে বদলেছে। আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি অহংকার থেকে শিখেছেন এবং অনুশোচনা থেকে সেবার পথ বেছে নিয়েছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার অর্জুন শর্মাকে। হাততালি শুরু হলো। অর্জুন আস্তে করে স্টেজে এলো। এখন সে সেই অর্জুন ছিল না। মুখে কোমলতা, চোখে তেজ এবং হৃদয়ে আলো। সে মাইক সামলালো। আমি মনে করতাম যে ইজ্জত হলো যা অন্যদের ছোট করে পাওয়া যায়, কিন্তু আজ জানলাম যে ইজ্জত হলো যা মানুষ নিজে নিজের হৃদয় অর্জন করে। হলে নীরবতা নেমে এলো। মীরা শর্মা সেদিন আমাকে শাস্তি দেননি, বরং আমাকে আমার ভেতরের মানুষটির সাথে মিলিয়ে দিয়েছিলেন। তিনি যদি না থাকতেন তবে আজ আমিও হয়তো থাকতাম না। মীরার মুখে গভীর হাসি এলো। এটাই তো উদ্দেশ্য ছিল অর্জুন, বদলে যাওয়া নয়। অনুষ্ঠানের পর লোকজন এগিয়ে এলো, অর্জুনের সাথে হাত মেলালো। একজন মহিলা বললেন, স্যার, আপনাদের মতো পুরুষ যদি বদলাতে পারে তবে পৃথিবীও বদলাতে পারে। অর্জুন ঝুঁকে উত্তর দিল, বদলের জন্য সময় নয়, উদ্দেশ্য চাই। কিছুক্ষণ পর হল খালি ছিল। অর্জুন এবং মীরা স্টেজের কাছে দাঁড়িয়েছিলেন। মীরা বললেন, আমি খুশি যে তুমি সেই মানুষটি হয়েছ যার যোগ্য তুমি ছিলে। আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজ তোমার ওপর গর্বিত। অর্জুন উত্তর দিল, আর আমি গর্বিত সেই নারীর ওপর যিনি আমার অহংকারকে ইজ্জতে বদলে দিয়েছেন। দুজন কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর মীরা হাত বাড়ালেন। অর্জুন শ্রদ্ধার সাথে ধরলেন। সেই হাত মেলানো কোনো প্রতিশ্রুতি ছিল না, শুধু একটি স্বীকারোক্তি ছিল যে হৃদয়ের ক্ষত সময়ের সাথে ভরে যায় যদি অনুশোচনা সত্যি হয়। দূরে শিশুদের হাসি শোনা গেল। মীরা হাসলেন। এটাই আমাদের আসল সফলতা অর্জুন, কারণ নাম না জিজ্ঞেস করে তার মুখে হাসি ফোটানো। অর্জুন মাথা নাড়ল, এবং হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। সময় যেন থমকে গেল। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। জেনে গেলেন যে কিছু সম্পর্ক আবার তৈরি হয় না, কিন্তু শ্রদ্ধায় সবসময় জীবিত থাকে। দিন কাটতে থাকল, কিন্তু কিছু সম্পর্ক সময়ের দূরত্ব দিয়ে নয়, অনুভূতির নৈকট্য দিয়ে টিকে থাকে। মীরা এবং অর্জুন তাদের জীবনে ব্যস্ত ছিলেন, কিন্তু উদ্দেশ্য ছিল এক, মানবতার সেবা, অহংকারের ক্ষতকে মলমে বদলে দেওয়া। অর্জুন এখন মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় শিক্ষা সবার জন্য অভিযান চালাচ্ছিল। সে অভিভাবকদের বলতো, বাচ্চাদের বই দাও, যাতে কাল সেই হাত যা আজ ভিক্ষা করে কাল জ্ঞান বিলয়। সে সাইকেলে বের হতো, কাঁধে পুরনো ব্যাগ, যাতে বই আর পেন্সিল। গরম হোক বা বৃষ্টি, পা থামত না। শিশুদের হাসি তার বেতন ছিল, তাদের দোয়া তার পুরস্কার। একদিন একটি বাচ্চা জিজ্ঞাসা করল, স্যার, আপনিও কি কখনো আমাদের মতো ছিলেন? অর্জুন হাসল, আমি তোমাদের চেয়েও নিচে ছিলাম, কিন্তু একদিন কেউ দেখালো যে পড়ে গিয়েও ওঠা যায়। তাহলে আপনি ওঠা কেন শিখলেন? কারণ আমি একজন মহিলাকে কাঁদতে দেখেছিলাম, এবং তার চোখের জল আমার জীবন বদলে দিয়েছিল। শিশুরা কিছু বলল না, কিন্তু তাদের মুখে বোঝার ভাব ছিল যে মানুষ সে নয় যে ভুল করে না, বরং সে যে ভুলের পর বদলে যায়। অন্যদিকে মীরার সুর ফাউন্ডেশন এখন আন্দোলনে পরিণত হয়েছিল। দিল্লি, পুনে, চণ্ডীগড়ে এর শাখা ছিল। সেই নারীরা যারা একসময় নীরবতায় বাধা ছিলেন, এখন সেলাই মেশিনের সাথে স্বপ্ন বুনছিলেন। মীরা প্রতি মাসে কর্মশালা করতেন এবং বলতেন, ইজ্জত সেই গয়না যা অন্য কেউ দেয় না, নিজে অর্জন করতে হয়। তার কণ্ঠে কোমলতা ছিল, কিন্তু শক্তিও ছিল, সেই শক্তি যা তার গল্প জন্ম দিয়েছিল। একদিন তার অফিসে একটি আমন্ত্রণপত্র এলো। শহরের যৌথ দাতব্য অভিযান, শিক্ষা এবং কর্মসংস্থান, হাতে হাত। আর এইভাবে মীরা ও অর্জুনের গল্প সেবার এক নতুন ফসলে প্রবেশ করল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুজন, মীরা শর্মা, সুর ফাউন্ডেশন, এবং অর্জুন শর্মা, শিক্ষা সবার জন্য অভিযান। মীরা খামটি বন্ধ করলেন, ঠোঁটে নরম হাসি এলো। কখনো ভাবিনি যে আমাদের গল্প একই গন্তব্যে পৌঁছাবে। অনুষ্ঠানের সন্ধ্যা একটি বিশাল মাঠে ডজনখানেক লোক জড়ো হয়েছিল। নারী, শিশু, শ্রমিক, শিক্ষক, সবাই। স্টেজ সাধারণ ছিল, কিন্তু পরিবেশে আশার সুগন্ধ। মীরা মাইক ধরলেন, আমি দেখেছি যে নারী যখন নিজের ওপর বিশ্বাস রাখে তখন পুরো সমাজ বদলে যায়। আজ সেই সবার ধন্যবাদ যারা স্বপ্ন দেখার সাহস করেছে। হাততালি শুরু হলো। তারপর স্টেজে অর্জুন এলেন। এখন তিনি অফিসার নন, সেবক মনে হচ্ছিল। আমি একদিন অহংকারে একজন মানুষকে অপমান করেছিলাম, এবং আজ আমি প্রতিদিন নিজেকে নত করি যাতে অন্য কারোর ইজ্জত বুলন্দ হয়।
মানুষ বদলায় যদি হৃদয়ে অনুশোচনা সত্যি হয়। লোকজন চুপ হয়ে গেল। অর্জুন হাত জোড় করল। আসুন প্রতিজ্ঞা করি, কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, কোনো নারী যেন আত্মমর্যাদা থেকে খালি না হয়। তারপর দুজন একসাথে ব্যানার ধরলেন। হাতে হাত, জ্ঞান এবং ইজ্জতের সফর। কোলাহল, হাততালি, হাসি, আশার এক ঢেউ। স্টেজে এক মুহূর্তের জন্য মীরা এবং অর্জুনের চোখ মিলল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো অনুশোচনা নেই, শুধু এই স্বীকৃতি যে তারা একে অপরের গল্পের জরুরি চরিত্র ছিলেন। অনুষ্ঠানের পর মীরা বললেন, কখনো ভাবিনি যে আমাদের ভুল মানুষের জন্য উদাহরণ হয়ে উঠবে। অর্জুন নরম সুরে বলল, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল। তোমার ধৈর্য আমাকে শিখিয়েছে, আমার অনুশোচনা তোমাকে প্রমাণ করেছে। দুজন হেসে দেখলেন। দূরে শিশুরা স্লোগান দিচ্ছিল, মহিলারা হাততালি দিচ্ছিলেন। 5 বছর কেটে গেল। সময় তাদের ক্ষতকে শব্দে এবং সেবায় বদলে দিয়েছিল। অর্জুন শর্মা এবং মীরা শর্মা এখন শুধু দুটি নাম নয়, দুটি আন্দোলনে পরিণত হয়েছিলেন। একজন জ্ঞান বিলোতেন, অন্যজন ইজ্জত শেখাতেন। অর্জুন এখন শিক্ষা সবার জন্য ট্রাস্টের প্রধান। সে তার সব সঞ্চয় এই উদ্দেশ্যের জন্য উৎসর্গ করেছিলেন। মুম্বাইয়ের বস্তি থেকে রাজস্থানের গ্রাম পর্যন্ত তার প্রতিষ্ঠিত স্কুলগুলিতে শিশুরা পড়ত, হাসত, স্বপ্ন দেখত। সে প্রতিদিন সকালে স্কুলে যেত, মাটিতে বসে বাচ্চাদের সাথে খাবার খেত, তাদের সাথে হাত মেলাত। তার জন্য এখন পদ, চেয়ার বা খ্যাতির কোনো গুরুত্ব ছিল না। একদিন সে ক্লাসে গল্প শোনাচ্ছিল, এক সাধারণ কিন্তু মহান নারীর গল্প, যিনি অহংকারের অন্ধকারে একটি হৃদয়কে আলো দেখিয়েছিলেন। গল্প শেষ হলে একটি বাচ্চা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, স্যার, সেই মহিলা কি আজও বেঁচে আছেন? অর্জুন হেসে উত্তর দিল, হ্যাঁ, তিনি প্রতিটি সেই হৃদয়ে বেঁচে আছেন যে অন্যকে ক্ষমা করে, কারণ ক্ষমাই সেই আলো যা মানুষকে অন্ধকার থেকে বের করে। শিশুরা হাততালি দিল এবং অর্জুন আকাশের দিকে তাকাল। হালকা রোদে যেন একটি মুখ উজ্জ্বল হয়ে উঠল, মীরা শর্মার। সে হাসল এবং ধীরে ধীরে বলল, ধন্যবাদ মীরা, তুমি আমাকে মানুষ করেছ। শেষ। স্যার, সেই মহিলা এখন কোথায়? অর্জুন হেসে বললেন, তিনি আজও অনেক হৃদয় বেঁচে আছেন, কারণ মানবতা কখনো মরে না। তার চোখে জল ভেসে এলো। হৃদয়ের কোনো এক কোণে তখনও মীরার জন্য একটি নীরব শ্রদ্ধা জীবিত ছিল। ওদিকে মীরার সুর ফাউন্ডেশন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তিনি পুনর্ভবা প্রোগ্রাম শুরু করলেন, যা সেই নারীদের জন্য ছিল যাদের সমাজ ভেঙে দিয়েছিল। শত শত নারী সেখানে শিক্ষা নিয়ে স্বাবলম্বী হচ্ছিলেন। মীরা এখন একজন জাতীয় ব্যক্তিত্ব ছিলেন। টিভি এবং সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হতো, কিন্তু তিনি তখনও তেমনই সাধারণ ছিলেন। যখন কেউ জিজ্ঞাসা করত, মীরাজি, এই ধারণা কিভাবে এলো, তিনি হেসে বলতেন, একবার কেউ আমার ইজ্জত ভাঙার চেষ্টা করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আর কারো ইজ্জত ভাঙতে দেব না। কয়েক মাস পর দিল্লিতে ইনসানিয়াত অ্যাওয়ার্ডের ঘোষণা হল। অর্জুনকে শিক্ষামূলক সেবা এবং মীরাকে সামাজিক সেবার জন্য আমন্ত্রণ জানানো হল। স্টেজ ঝলমল করছিল। অর্জুন মাইক ধরলেন, আমি একসময় এমন একজন মানুষ ছিলাম যে পোশাক দিয়ে মানুষকে বিচার করত, কিন্তু আজ জেনেছি যে মানুষের কাপড় নয়, তার কাজ কথা বলে। যদি একজন নারী সেদিন আমার অহংকার না ভাঙতেন, তবে আজ আমি এখানে থাকতাম না। হল হাততালিতে ভরে গেল। যখন মীরার নাম ঘোষণা করা হলো, তিনি সোনালি শাড়িতে স্টেজে এলেন। আমি সেই সবার প্রতিনিধি যাদের কখনো ছোট করে দেখা হয়েছে, এবং যদি আজ আমি এখানে থাকি তবে এই কারণে যে কেউ নিজের ভুলকে শিক্ষায় বদলে দিয়েছে। তারপর স্টেজের মাঝে দুজনকেই পুরস্কার দেওয়া হলো। লোকজন দাঁড়িয়ে হাততালি দিতে থাকল। এক মুহূর্তের জন্য তাদের চোখ মিলল। কোনো কথা নয়, শুধু চোখের নীরব কথোপকথন। অনুষ্ঠান শেষ হল। হল খালি হতে থাকল। মীরা এবং অর্জুন এক কোণে দাঁড়িয়েছিলেন। অর্জুন বলল, 5 বছর আগে তুমি বলেছিলে ভালোবাসা যথেষ্ট নয়, চরিত্র জরুরি। আজ বুঝলাম চরিত্রই আসল ভালোবাসা। মীরা হেসে উত্তর দিলেন, এবং আমি শিখেছি যে কখনো কখনো ক্ষমা কাউকে ফিরিয়ে আনে না, কিন্তু একটি জাতিকে বদলে দেয়। দুজন জানালার কাছে চলে এলেন। বাইরে হালকা বৃষ্টি ছিল। অর্জুন আকাশের দিকে তাকাল। হয়তো এটাই জীবনের পুরস্কার, সেই শান্তি যা অনুশোচনার পর মেলে। মীরা বললেন, এবং সেই ইজ্জত যা ধৈর্যের পর পাওয়া যায়। দুজন একে অপরকে শেষবারের মতো দেখলেন। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো বিদায় নয়, শুধু শান্তি, শ্রদ্ধা এবং পরিপূর্ণতা। আলোতে তাদের মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। দুই মানুষ যারা নিজেদের ভুলকে মানবতার জয়ে বদলে দিয়েছিলেন। গল্প শেষ হল না, কারণ যে কাউকে ইজ্জত দেয় সে নিজেই পরের গল্পের চরিত্র হয়ে ওঠে।